পশ্চিমবঙ্গে মমতার দুর্গ ভেঙে বিজেপির ঐতিহাসিক উত্থান 2 শতাধিক আসন জিতে নবান্নের চাবি শুভেন্দুর পদ্ম শিবিরে উচ্ছ্বাস। বিভিন্ন কেন্দ্রে ব্যাপক সংঘর্ষ। বন্ধ কলকারখানা খুলতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। প্রকল্প অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করার নির্দেশ। প্রকল্প বাস্তবায়নে অপচয় দুর্নীতি রোধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ। গুণগত মান বজায় রেখে দুর্নীতি কমিয়ে এই সব প্রকল্পগুলো বাস্তবায়ন। হাওরে কৃষকদের আগামী 3 মাস অর্থ সহায়তা দেয়া হবে। নিজ বাড়িতে হচ্ছে শিক্ষার্থী লিমনের জানাজা। শোকস্তব্ধ স্বজনরা, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি। জানি না উপরওয়ালা জানে কি কষ্ট দিছে, এটাই আমার কাছে কষ্ট। ন্যায় বিচার ও জবাবদিহিতার মাধ্যমে জামিল ভাইয়া এবং বৃষ্টি আপুর আত্মার শান্তি পাবে। দাদা দাদির কবরের পাশে হবে দাফন। পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাক, আগের শার্টের সঙ্গে খাকি প্যান্ট, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সারিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। হামের প্রকোপে থামছেই না শিশু মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় আরো 17 শিশুর প্রাণ ঝরেছে। 50 দিনের হিসেবে যা সর্বোচ্চ। এই পর্যন্ত 311টি শিশুর প্রাণহানি হয়েছে হাম ও এর উপসর্গে। প্রশ্ন উঠেছে, ব্যর্থতা কোথায়? ঠিকাদান নাকি তদারকিতে? স্বাস্থ্যমন্ত্রী যেমনটি বলছেন বা স্বাস্থ্যমন্ত্রীর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে 4 থেকে 5 দিনের মধ্যেই। কিন্তু শোকাহত পরিবারগুলোর কাছে এই আশ্বাস কতটা অর্থবহ? যেখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতে টিকা নিলেও শিশুর দেহে তার প্রভাব পড়তে সময় লাগে অন্তত 3 থেকে 4 সপ্তাহ। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। নরম কোমল মুখে অক্সিজেন মাস্ক, মায়ের চোখে নির্ঘুম আতঙ্ক, এই দৃশ্য এখন প্রতিদিনের বাস্তবতা। হামে আক্রান্ত কিংবা উপসর্গ, আতঙ্কিত পুরো দেশ। হাসপাতালগুলোতে ঢুকলে মায়ের কোলের শিশু নিয়ে চারপাশে একই চিত্র, মায়েদের আহাজারি, শিশুদের কান্না। শুধু রাজধানী নয়, সারা দেশেই ভয়াবহতা ছড়াচ্ছে হাম। এরই মধ্যে ভয়ঙ্কর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে মারা গেছে আরও 17 শিশু, যা বিগত 50 দিনের সর্বোচ্চ। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 311 জনে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও আশা তাদের। অ্যান্টিবডি ক্রিয়েট হতে 3 উইকস টাইম লাগে। ওই সময়টা তো আমরা এখনো পাইনি, আরো 4-5 দিন যাবে এই ধাক্কাটা। অলরেডি কিন্তু আমরা করে ফেলেছি লাস্ট নাইটে। আমরা মোবাইলে একটা হাসপাতাল, ঢাকা মেডিকেলের সাথে আপনি গেলে দেখতে পাবেন, যে মিলন অডিটোরিয়ামের ক্যাম্পাসের ভিতরে আমরা করেছি হাসপাতালের ডোরের সাথে, যাতে করে রোগী ট্রান্সফারের প্রবলেম না হয়। তবে স্বাস্থ্যমন্ত্রীর কথা মানতে নারাজ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলছেন, টিকা নিলেও শিশুর দেহে তার প্রভাব ফেলতে সময় লাগে অন্তত 3 থেকে 4 সপ্তাহ। 20 তারিখে যে শিশুর শরীরে হামের টিকা দেয়া হলো, তার শরীরে কিন্তু রোগ প্রতিরোধী ক্ষমতার পূর্ণতা পেতে অন্তত 20 মে অর্থাৎ 1 মাস সময় লাগবে। অনেকের ক্ষেত্রে 1 মাসেও পূর্ণ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না, 2 ডোজ দিতে হয়। তার মানে আমরা টিকা দিলেই যে শিশুটি বা মানুষটি হামের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে গেল তা কিন্তু না। অতএব বিজ্ঞানসম্মতভাবেই এই সময়টি লাগবে। হাম নিয়ন্ত্রণে শুধু টিকা নয়, বরং সচেতনতা এবং মাঠ পর্যায়ের তদারকির তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। হাসপাতালে বেড বাড়ানো অথবা ফিল্ড হসপিটাল বা ক্যাম্প হসপিটাল। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দর্শক, শুরুতেই জানিয়ে দেব ভারতের বিধানসভা নির্বাচনের খবর। অবশেষে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক উত্থান। কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক কৌশলের কাছে পরাস্ত হলেন 1.5 দশক বাংলা শাসন করা মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ হাসি হাসলেন তারই এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারী। 294 আসনের মধ্যে 200-র বেশি আসন পেয়ে নবান্নের চাবি নিশ্চিত করলেন তিনি। এর মধ্য দিয়ে উত্তর পশ্চিমের পর পূর্ব ভারতেও বিজেপির প্রভাব বিস্তৃত হলো। এদিকে চূড়ান্ত ফল ঘোষণার আগে দাঙ্গা হাঙ্গামায় উত্তাল পশ্চিমবঙ্গ, ঘটেছে ভাঙচুরের ঘটনাও। শক্তিশালী প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে নবান্নের চাবি পাচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি। তাই তো ভক্ত সমর্থকদের এমন উচ্ছ্বাস। যে বাংলা একসময় মমতার একচ্ছত্র আধিপত্যের প্রতীক ছিল, সেখানে এখন নতুন ক্ষমতার মানচিত্র আঁকলেন শুভেন্দু অধিকারী। মমতার শাসনের ইতি টেনে পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয় পেল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি। ভোট গণনার শুরু থেকেই বিজেপি নিজেদের শক্ত অবস্থানের জানান দেয়। সময় বাড়ার সাথে সাথে স্পষ্ট হতে থাকে পদ্ম শিবিরের আধিপত্য। দুপুরের আগেই স্পর্শ করে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 148 আসন। পরবর্তীতে আসনের অঙ্কটা আরও বাড়ে। এর মধ্য দিয়ে উত্তর ও পশ্চিম ভারতের পর এবার পূর্বাঞ্চলেও বিজেপির শক্ত অবস্থান স্পষ্ট হল। শুভেন্দুর নেতৃত্বে বাংলায় এই জয়ে কেন্দ্রীয় কৌশল, সাংগঠনিক শক্তি এবং দীর্ঘদিনের তৃণমূল বিরোধী জন অসন্তোষ বড় ভূমিকা রেখেছে বলে মত বিশ্লেষকদের। বিজেপি বলছে বাংলায় এই বিজয় উন্নয়ন, পরিবর্তন এবং ভয় নিপীড়নের রাজনীতির বিরুদ্ধে রাজ্যবাসীর রায়। অন্যদিকে চতুর্থ দফায় নবান্নের চাবি হারিয়ে স্তব্ধ তৃণমূল শিবির। ভোট গণনার আগেই ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গ। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে নিরাপত্তা বাহিনী। শুরু হয় তৃণমূল ও বিজেপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। বেশ কয়েকটি কেন্দ্রের বাইরে ভাঙচুরের খবরও পাওয়া গেছে। আসমাতুলি, নিউজ 24। এ বিষয়ে আরো খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর সর্দার। যাব তার কাছে। ভাস্কর, আনুষ্ঠানিক ফলাফল কখন প্রকাশ করা হতে পারে, আর কয়টি আসনের ফল এখন পর্যন্ত গণনা বাকি আছে, একটু জানাবেন। ধন্যবাদ সাদিয়া। তার আগে বলে রাখি, পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টি এক অংশের কাছে কিন্তু এটা বিষাদের বৃষ্টি, আর অপর অংশের কাছে কিন্তু পুরনোকে ধুয়ে নতুন কিছু করার পালা। আর সেই বৃষ্টির মাঝেই আমি দাঁড়িয়ে আছি এবং আর কিছুক্ষণ বাদেই বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত রাজভবনে যেতে পারেন এবং তার পদত্যাগপত্র তুলে দিতে পারেন রাজ্যপালের কাছে। অপরদিকে যেই খবর আমাদের কাছে এসেছে, সেটা কিন্তু বিজেপি তার সরকার গঠন করতে চলেছে আগামী 7ই মে। আর এই পরিস্থিতির মধ্যে বলে রাখি, বিজেপি 293 আসনের মধ্যে 203 আসনে জয় পেয়েছে এবং 100 সংখ্যাও পার করতে পারলো না এবারে তৃণমূল। 83-তে গিয়ে আটকে গেল। এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয়, যে দুটি রাজনৈতিক দল ভারতের ইতিহাসে পশ্চিমবঙ্গে শূন্যতে অবস্থান করছিল, অর্থাৎ জাতীয় কংগ্রেস এবং সিপিআইএম বাম, তারা কিন্তু 2টি করে আসন পেয়েছে। অপরদিকে ফুরফুরা শরীফের যে পীরজাদা, যিনি নওশাদ সিদ্দিকী দল আইএসএফ, নওশাদ সিদ্দিকী কিন্তু জয় পেয়েছেন। একই সাথে হুমায়ুন কবির, মানে আশ্চর্যভাবে হুমায়ুন কবির কিন্তু তিনিও জয় পেয়েছেন তার আসনে, সেটা মুর্শিদাবাদের রেজিনগর থেকে, যিনি বাবরি মসজিদের উদ্যোক্তা পশ্চিমবঙ্গে। এই হলো সার্বিক বিষয়। এবং এর সাথে সাথে দিনভর যে উত্তেজনা, চাপা উত্তেজনা, ক্ষোভ বিক্ষোভের মধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি সরকার করছে। সর্বশেষ তথ্য কলকাতা থেকে আমার কাছে এটাই থাকছে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে। তৃণমূলের শক্ত ঘাঁটি গুড়িয়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপির ভূমিধস জয়। এরপরেই মমতার দুর্গ ভাঙার নেপথ্যে কি, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বলা হচ্ছে, রাজ্যে বিজেপির উত্থান শুধু ক্ষমতার পালাবদল নয়, মমতার নেতৃত্ব, কৌশল আর শাসনের উপর জনরায়ের কঠিন প্রতিফলনও। সাংগঠনিক তৎপরতার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নানা কৌশল শুভেন্দুর ঐতিহাসিক জয়ে প্রভাব ফেলেছে বলে মত বিশ্লেষকদের। করো হামলা, আবার জিতবে বাংলা। 1 2 3 4 বিজেপির হবে হার। 1 2 3 4 তৃণমূল জিতবে আবার। সব আচ্ছা হোগা, अच्छे के साथ अच्छा ही होगा। এত প্রচারণা, এত প্রত্যাশা এক মুহূর্তেই উল্টে দিল ভোটের সব হিসাব নিকাশ। বাংলায় শুভেন্দুর নেতৃত্বে বিজেপির অবিশ্বাস্য জয় যেমন আলোচনার কেন্দ্রে, তেমনি মমতার হার নিয়েও চলছে বিশ্লেষণ। প্রশ্ন উঠেছে, কেন তৃণমূলের দুর্গ খ্যাত এ রাজ্যে মমতার এমন পরাজয়?
কারণ নবান্নের চাবি হাতছাড়া হওয়া মানে শুধু তৃণমূলের পরাজয় নয়, পুরো বিরোধী শিবিরের উপর চাপ বহুগুণে বেড়ে যাওয়া। ইন্ডিয়া জোটের নেতৃত্ব, কৌশল, এমনকি বিজেপি বিরোধী রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনাও এখন বড় প্রশ্নের মুখে পড়বে। বলা হচ্ছে বেকারত্ব, আরজিকর কাণ্ডের নারী নিরাপত্তা ইস্যু আর দুর্নীতি, এই 3 ইস্যুই নির্বাচনে বড় প্রভাব ফেলেছে। এছাড়া 15 বছর মমতার কেন্দ্রীয় সরকার বিরোধী কর্মকাণ্ড এবং একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মনোভাব হারের অন্যতম কারণ। 1.5 যুগের মমতার শাসনে কর্মসংস্থানের অভাব তরুণদের হতাশা বাড়িয়েছে কয়েক গুণ বেশি। তথ্য বলছে গেল 5 বছরে চাকরি হারিয়েছে অন্তত 26,000 সরকারি চাকরিজীবী। এছাড়া যে প্রতিশ্রুতি দিয়ে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মমতা ক্ষমতায় এসেছিল তা পূরণেও ব্যর্থ হয়েছে তৃণমূল। সেই ক্ষোভই শেষ পর্যন্ত প্রতিফলিত হয়েছে ব্যালটে। আর এই অসন্তোষকে কাজে লাগিয়ে বাংলায় সাংগঠনিক তৎপরতা জোরদার করে বিজেপি। তাদের বার্তা ছিল স্পষ্ট, পরিবর্তন চাই। গ্রাম থেকে শহর প্রচারণায় ছিল ব্যাপক অংশগ্রহণ, যা ভোটের ফলেও প্রতিফলিত হয়েছে। এছাড়া রাজ্যের ভোটার তালিকার সংশোধনের নামে বিপুল মুসলিম ভোটার বাদ দেয়া, সীমানা পুনর্বিন্যাস ও কেন্দ্রীয় সরকারের নানা রাজনৈতিক কৌশল মমতার দুর্গের ঝড় তোলায় প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ 24। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এনডিটিভির তথ্যানুসারে 203 আসনে জয় নিশ্চিত করেছে বিজেপি। এদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পেয়েছে 82টি আসন। আর তামিলনাড়ুতেও ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্রি কাজাগাম টিভিকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। কেরালায় চমক দেখাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউডিএফ। রাজ্যে শক্ত অবস্থান গড়ার চেষ্টা করেও পিছিয়ে পড়েছে বিজেপি। অন্যদিকে আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট টানা তৃতীয়বারের মতো জয়ের পথে রয়েছে। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতেও এগিয়ে রয়েছে এনআরসি জোট। তারা 17টি আসনে লিড ধরে রেখেছে। পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। সোমবার নিজ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, পুশিন ও গঙ্গার পানি চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশ নিজের পররাষ্ট্র নীতিতে অটল থাকবে। এ সময় গঙ্গার পানি চুক্তি দ্রুত হবার বিষয়েও আশা ব্যক্ত করেন তিনি। whether it's BJP or any other political party, আমাদের দিক থেকে আমাদের ওদের সাথে পানির ইস্যু আছে, পুশব্যাকের যে ইস্যুটা বললেন ওটা আছে, আরও অনেক ইস্যু আছে। সেই ইস্যুগুলো তো আমাদের রয়ে যাচ্ছে, সেইগুলো যেই সরকারই আসুক না কেন বা থাকুক না কেন তাদের সাথে আমাদের আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে। অন্য প্রসঙ্গ, দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল কারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বন্ধ কল কারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বন্ধ সরকারি কলকারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণ প্রাপ্তি সহজ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ ও সমোপযোগী করার নির্দেশ দেন তারেক রহমান। বলেন, যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয় সেগুলো অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার উন্নয়ন নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, 180 দিনের মধ্যে শিক্ষা উন্নয়নে সরকারের সব পরিকল্পনা দৃশ্যমান হবে। আমাদের কাজ বেশি, তো আমরা আস্তে আস্তে শুরু করছি। আমাদের কাজগুলো আস্তে আস্তে দেখতে পাবেন। আমাদের টাইম বললে 180 ডেজ প্রোগ্রাম কিন্তু আমরা শেষ করব, এটা হলো টাইম, কিন্তু আমি চাচ্ছি আমরা আগে করতে। এছাড়া প্রধানমন্ত্রী তার কার্যালয়ের আওতাধীন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
আর পবিত্র ঈদুল আজহা নিয়েও ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্টদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পবিত্র ঈদুল আজহা নিয়েও ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে আমরা আরো খবরাখবর জানবো। যুক্ত আছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম, যাব তার কাছে। সাইফুল, ঈদুল আজহা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক থেকে সবশেষ কি তথ্য পাওয়া গেছে জানাবেন। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। সচিবালয়ে প্রধানমন্ত্রী আগামী পবিত্র ঈদুল আজহা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করেছেন এবং এই বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে বৈঠকে প্রধানমন্ত্রী আগামী ঈদ যাত্রা নিরাপদ ও ভোগান্তিহীন করতে সবাইকে নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন যে আগামী ঈদের 7 দিন আগে থেকেই মহাসড়কের পাশে যেসব ট্রমা সেন্টার এবং সরকারি হাসপাতাল রয়েছে সেসব ট্রমা সেন্টার হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হবে যাতে কোনো ধরনের দুর্ঘটনা হলে সেখানে দ্রুত রোগীদের নিয়ে যাওয়া সহজ হয়। এবং তিনি জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি মনিটর সেল তৈরি করা হবে যার মাধ্যমে ঈদ যাত্রার সার্বিক যে পরিস্থিতি এবং কুরবানির যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করবেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে কুরবানির যে বর্জ্য রয়েছে তা 12 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে এবং পাশাপাশি তিনি যে চামড়া শিল্প রয়েছে সেই চামড়া শিল্পের জন্য চামড়ার যে সংরক্ষণ সেই প্রক্রিয়া সহজ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং পাশাপাশি কুরবানির যে পশুর হাট সেটি মহাসড়কের উপর স্থাপন না করতে এবং রেল লাইনের কাছে না তৈরি করতে কিন্তু নির্দেশ দিয়েছেন। এবং পবিত্র ঈদে যারা ফেরিতে পারাপার করবেন সেই ফেরিতে পারাপারের সময় যেসব বাস ফেরিতে উঠবে সেসব বাস যাতে যাত্রীদেরকে নামিয়ে ফেরিতে ওঠানামা করে সে বিষয়ে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে এবং যদি কেউ এই নিয়ম ব্যত্যয় করে তাহলে কিন্তু সেই বাসের কিন্তু লাইসেন্স বাতিল করা হবে সেটি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। আর সব মিলিয়ে যেটি বলা চলে আগামী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ যাত্রা এবং যে কুরবানি রয়েছে সেই দুটি বিষয়কে সহজ করার জন্য এবং নিরাপদ করার জন্য এবং ভোগান্তিহীন করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সরাসরি। সাইফুল, ধন্যবাদ আপনাকে। সরকারের বিভিন্ন প্রকল্পে জমি অধিগ্রহণের কাজে ডিসিদের সহযোগিতা প্রয়োজন, আর সরকারের প্রকল্প বাস্তবায়নে দুর্নীতিমুক্ত ও সাশ্রয়ী থাকতে হবে ডিসিদের। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে এসব কথা জানান সড়ক মন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। তবে প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক হস্তক্ষেপ যাতে না হয় বৈঠকে সেই দাবি জানিয়েছেন ডিসিরা। আর হাওরের কৃষকদের আগামী 3 মাসে 7,500 করে টাকা দেয়া হবে বলেও জানান কৃষিমন্ত্রী। আর বাণিজ্য মন্ত্রী জানান শিগগিরই 25টি পাট কল ও 25টি বস্ত্র কল চলতি বছরেই বেসরকারি খাতে চালুর জন্য হস্তান্তর করা হবে। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ রায়হান। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে মতবিনিময় করেন সড়ক পরিবহন, পরিকল্পনা, বাণিজ্য সহ 10 মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী। সড়ক, রেল, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে বৈঠকে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গতি আনতে কেন্দ্র ও মাঠ প্রশাসনের সমন্বয়ে জোরদারের তাগিদ দেওয়া হয়। এর আগে অর্থ ও পরিকল্পনা বিভাগের সাথে বৈঠকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীর গতি ও দফায় দফায় ব্যয় বৃদ্ধির সমালোচনা করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। এ কাজে জেলা প্রশাসকদের দুর্নীতিমুক্ত সাশ্রয়ী হবার তাগিদ দেন। বিশেষ করে ল্যান্ড অ্যাকুইজিশন একটা বড় সমস্যা আমাদের বড় প্রকল্প করতে গিয়ে। রাস্তার 2 পাশ দখল, রাস্তার উপরে বাজার, নদীগুলি বা সরকারি জায়গায় ক্রমাগতভাবে দখল হয়, এ ব্যাপারে তাদেরকে আরো অ্যাটেনশন দিতে বা কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। 17 সালের প্রকল্প নেওয়া হয়েছে, এখনো সেটা চলমান, কয়েক দফার সংশোধন এবং ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ব্যয় ব্যতিরেকেও সময়সীমা নির্ধারণ বাড়ানো হচ্ছে। এইসব ক্ষেত্রে যে বাধাগুলো হচ্ছে, কেন প্রকল্প যথাসময়ে এবং সাশ্রয়ীভাবে আমাদের বাস্তবায়ন হয় না, সেইগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে জনদুর্ভোগ কমানো, আইন শৃঙ্খলার উন্নয়ন, পর্যটনের বিকাশের পরিবেশ নিশ্চিত করতে নানা প্রস্তাবনা উঠে আসে। হাওড়ের কৃষকদের আগামী 3 মাস অর্থ সহায়তা দেয়া হবে বলে জানান কৃষিমন্ত্রী। হাওড় এলাকাতে যে সমস্ত কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই লোকটা যেন মহাবিপদে যেভাবে মানসিক চাপে আছে ওখান থেকে একটু লাঘব করা, সেটা 7,500 টাকা থেকে আস্তে আস্তে আমরা বাড়াবো, উপরের দিকে যাব। বাণিজ্য মন্ত্রী দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসকদের তদারকি বাড়ানোর নির্দেশ দেন। বন্ধ 50টি বস্ত্র পাট কারখানা চালুর কথাও জানান তিনি। আমাদের অনেকগুলি মিলই পাট এবং বস্ত্র খাতের এটি প্রক্রিয়াতে আছে, যেগুলি বেসরকারি খাতে যাবে, এই বছরের মধ্যেই যাবে। আর পর্যায়ক্রমে এই 25-50টা মিলই অনেকগুলি গিয়েছে, বাদবাকিগুলি যাবে, প্রক্রিয়াধীন আছে।
দেশের পর্যটন খাতকে গতিশীল করতে মাস্টার প্ল্যান হচ্ছে জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন। প্রত্যেকটা জেলায় কিছু না কিছু পর্যটন স্থান আছে, সেটাকে কিভাবে সংস্কার করা যায়, নতুন পর্যটকদের আকর্ষিত করার জন্য কিভাবে এটাকে গড়ে ওঠানো যায় সে ব্যাপারে আলাপ আলোচনা। রাশেদ রায়খান, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশের শিক্ষার্থী লিমনের জানাজা সম্পন্ন হয়েছে। মাগরিবের নামাজ শেষে জামিল আহমেদ লিমনকে শেষবারের মতো দেখতে আসেন আত্মীয় স্বজন, প্রতিবেশী ও পরিচিত জন। জানাজা শেষে বাড়ির আঙিনায় পারিবারিক কবরস্থানে দাদা দাদির পাশে তাকে দাফন করা হবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘটিত নির্মম এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চান স্বজনরা। এর আগে সকালে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের কফিনবন্দি মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আমরা এরা সম্পদ হারিয়ে ফেললাম, যাতে করে এই ধরনের অকারণ না হয়। আমি চাই এই দেশের সরকার শুধু আমার এই ছেলে এই ঘটনার জন্য না, যে কোনো হত্যাকাণ্ডের জন্য যেন সঠিকভাবে তদন্ত করে এবং সন্ত্রাসী যারা এই ধরনের কাণ্ড কারখানা করে তাদেরকে যেন আইনের আওতায় আনে। এর আগে সকালে মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে এসে পৌঁছে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ বুঝে নেন তার স্বজনরা। এ সময় বিমানবন্দর এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনরা দ্রুত লিমন হত্যার বিচার দাবি করেন। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, আরেক শিক্ষার্থী বৃষ্টির লাশও ফিরিয়ে আনার ব্যবস্থা করছে সরকার। আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাক। বাহিনীর আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে এক বৈঠক শেষে এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, পুলিশের নতুন পোশাক মানানসই নয়। শার্টের রং হবে আগের মতো, প্যান্ট হবে খাকি। এদিকে কারাগার থেকে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে সচেতন রয়েছে সরকার, এমনটা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতারের চেষ্টা করছে। একসময় বাংলাদেশ পুলিশের পোশাকের রং ছিল খাকি। সবশেষ 2004 সালে পুলিশের পোশাক পরিবর্তন করে মহানগরগুলোয় হালকা জলপাই আর জেলা পুলিশের জন্য গাঢ় নীল রঙের পোশাক দেওয়া হয়। র্যাবের কালো ও এপিবিএন এর পোশাক তৈরি করা হয় খাকি, বেগুনি আর নীল রঙের মিশ্রণে। 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয় মানুষ, অস্বস্তিতে পড়ে পুলিশ বাহিনী। মানসিকতা পরিবর্তনে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তবে সেই পোশাকের রং নিয়ে প্রশ্ন ওঠে খোদ পুলিশ বাহিনীতেই। বিএনপি সরকার গঠনের পর পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আবারও তাদের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে বাস্তুচ্যুত মিয়ানমার রোহিঙ্গাদের বিষয়ে গঠিত জাতীয় কমিটির বৈঠক শেষে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে, এটা নিয়ে কেউ সন্তুষ্ট না। যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয় না। একটা ঐতিহ্যবাহী ড্রেস যাতে দেয়া যায় তারও একটা অংশ বিবেচনা করেছি। উপরের অংশ আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য সেটা আমরা বহাল রেখেছি। তবে প্যান্ট পাজামা সেটা আমরা খাকি ড্রেস দিই। 24-এর 5 আগস্টের পর কারাগার থেকে অনেক শীর্ষ সন্ত্রাসীর জামিন হয়, যারা এখন সমাজে অস্থিরতা তৈরি করছে, বিঘ্ন হচ্ছে আইন শৃঙ্খলা। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক রয়েছে বাহিনীগুলো। 5 আগস্টের পরে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং অনেক দাগী আসামি জেলখানা থেকে বেরিয়েছে। আমরা তখন লক্ষ্য করেছি তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অপরাধ সংগঠন করবে। এটা একটা স্বাভাবিকভাবে আমরা ধারণা করতে পারি। যথাযথ প্রক্রিয়ায় আমরা সবকিছু ব্যবস্থাপনার চেষ্টা করছি। এক্ষেত্রে পুলিশও ব্যতিক্রম নয়। আমরা আশা করি একটা সার্টেন লেভেলে নিয়ে যেতে পারবো যাতে জনমনে স্বস্তি থাকে এবং জনপ্রত্যাশা পূর্ণ হয়। আরও এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনটি ছিল ইতিহাসের সর্বোচ্চ ভাইব্রেন্ট। তাই এই সংসদের সিদ্ধান্তগুলো নিয়ে বিরোধী দল কি বলছে তা নিয়ে ভাবছে না সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন সাম্প্রতিক সময়ে বাধ্যতামূলক অবসরে যাওয়া কয়েকজন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়েও। মন্ত্রণালয়ের রুটিন ফাংশন যেগুলো, নিয়োগ, বদলি, প্রমোশন, রিটায়ারমেন্ট, এগুলো সবই আইনানুগ ভাবে করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। অবৈধ পণ্য রুখতে সামাজিকভাবে সচেতনতা এবং জবাবদিহিতা বাড়াতে হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। সোমবার বিকেলে কালের কণ্ঠ পত্রিকা অফিসে আয়োজিত অবৈধ পণ্যের দৌরাত্ম্য ব্যবসায়ীদের নাভিশ্বাস করণীয় কি শীর্ষক গোল টেবিল বৈঠকে এই কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল গ্রুপের বিপণন বিভাগের পরিচালক কামরুজ্জামান কামাল, আরলা ফুড বাংলাদেশ লিমিটেডের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স আনোয়ারুল আমিন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ উদ্দিন, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক জনাব হায়দার আলী, কালের কণ্ঠের বার্তা প্রধান ফারুক মেহেদী সহ অন্যান্য বক্তারা। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।